আপনার কম্পিউটার থাকে একটা মার্কেটে, যদি একটা ইন্ডাস্ট্রিতে যদি একই রকম অনেকগুলো কোম্পানি থাকে, মেবি কারো স্কেল খুব বেশি বড়, কারোটা খুব ছোট। যেমন আমরা বলেছি বার্গার কিং, ওকে, ম্যাকডোনাল্ড, এইরকম যেগুলো সিমিলার টাইপস অফ ফাস্ট ফুড ইন্ডাস্ট্রির ভিতরে আছে, কারো কারো মার্কেট অনেক বড়, কারো কারো মার্কেট অনেক ছোট। পিজা মার্কেট দেখেন, পিজার ভিতরে পিজা পিজা নোভা পিজা কত পিজা আছে, বাট সবাইটা কিন্তু মার্কেট একরকম না, কারোটা কম কারোটা ছোট। তো আপনি যদি স্ট্র্যাটেজিক গ্রুপ ম্যাপিং করতে হয়, তাহলে আমরা বলেছিলাম যে অ্যাটলিস্ট টু ভেরিয়েবল আইডেন্টিফাই করতে হবে। টু ভেরিয়েবল কি, সাপোজ একটা বললাম প্রোডাক্ট প্রাইস আর প্রোডাক্ট কোয়ালিটি। এই প্রাইস এন্ড কোয়ালিটি এই দুইটা অ্যাক্সেসে নিয়ে যদি আমি সমস্ত ইন্ডাস্ট্রির, ইন এ পার্টিকুলার ইন্ডাস্ট্রি, সাপোজ আমি যদি বলি ফার্মাসির ইন্ডাস্ট্রির প্রোডাক্ট গুলাকে ওখানে প্রতিস্থাপন করি, উই উইল ফাইন্ড এক একটা কোম্পানি যা এক এক জায়গায় পড়তেছে ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট অফ দ্য এক্স ওয়াই স্কেলে, না অ্যাক্সিস এর ভিতরে যেগুলা খুব ক্লোজলি পড়ে, ওটাকে আমরা বলতেছি স্ট্র্যাটেজিক গ্রুপ ম্যাপ। আমার স্ট্র্যাটেজিক গ্রুপ ম্যাপে যে কয়েকটা কোম্পানি খুব ক্লোজলি পড়বে, দে উইল বি মাই কম্পিটিটরস। সো হোয়াট ইজ স্ট্র্যাটেজিক গ্রুপ ম্যাপ? ওকে, এই আপনি যে করতে পারেন, যদি কনসেপ্ট জানেন, এবার আপনাকে বলা যদি হয় ওকে ডেভেলপ এ স্ট্র্যাটেজিক গ্রুপ ম্যাপ ফর এ এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন, রেডিমেড গার্মেন্টস, অথবা বলা হলো সাপোজ সফটওয়্যার ইন্ডাস্ট্রি, ওকে, এবং সেখানে এই গ্রুপ ম্যাপ করতে গেলে কোন কোন দুইটা ভেরিয়েবলকে আপনি মনে করেন যে ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমরা বিজনেস স্ট্র্যাটেজি এন্ড ফাংশনাল স্ট্র্যাটেজি পড়েছি, or corporate strategy. So business strategy আমরা যখন পড়েছি, we talked about the individual business, they are developing their strategy like a company, it has got only one business unit, একটা কোম্পানি একটা বিজনেস ইউনিট। ওকে, আপনার কাজ হলো বাদাম তৈরি করা, বাদাম মনে করেন ইম্পোর্ট করা, বাদাম ইম্পোর্ট করে বাদাম মার্কেটে বিক্রি করা। ওকে, তাহলে এই যে আপনি বাদাম কিনলেন আর বিক্রি করলেন, এটা বিজনেস, একটা প্রোডাক্ট। আর যিনি চিনি ইম্পোর্ট করে, বাদাম ইম্পোর্ট করে, রেইজিন ইম্পোর্ট করে, তারগুলা মাল্টি প্রোডাক্টের, এক একটা এক এক ধরনের। Okay, so if we talk about the business strategy, we are talking about only one unit of business. So পরীক্ষা যদি আসে যে business difference between business strategy and corporate strategy, তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে যে কর্পোরেট স্ট্র্যাটেজি যখন বলি, তাহলে একটা কোম্পানি অনেকগুলা ইউনিট থাকে। ওকে, সো ইফ ইউ ডেভেলপ এ কর্পোরেট প্রোডাকশন স্ট্র্যাটেজি, তাহলে সেই প্রোডাকশন স্ট্র্যাটেজি এক্স ইউনিট, ওয়াই ইউনিট, জেড ইউনিট সবগুলো কভার করে। বাট ইফ ইউ ডেভেলপ এ প্রোডাকশন স্ট্র্যাটেজি পরে বিজনেস ইউনিট, তার মানে এটা সম্পূর্ণ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য আদার্স। ওকে, সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস ইউনিট এন্ড বিজনেস স্ট্র্যাটেজি এন্ড কর্পোরেট স্ট্র্যাটেজি। টাইপস অফ বিজনেস স্ট্র্যাটেজি আমরা পড়েছি, বিজনেস স্ট্র্যাটেজি আমরা ক্লাসিফাই করেছি বেসড অন ফাংশন, বিভিন্ন অ্যাঙ্গেলে করেছি, মনে পড়ে কিনা আপনাদের? একটা হলো বেসড অন ফাংশন বিজনেস স্ট্র্যাটেজি আমরা ডেভেলপ করেছি। সো আমরা বলেছি মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রোডাকশন স্ট্র্যাটেজি, ফাইন্যান্স স্ট্র্যাটেজি। এবার যদি পরীক্ষা আসে হোয়াট ইজ এ ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, তাহলে ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি আবার কি ধরনের হতে পারে, হোয়াট টাইপস অফ, আমরা ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি আবার ইলাবোরেটলি পড়েছি। আসতে পারে সাপোজ প্রোডাকশন স্ট্র্যাটেজি, হোয়াট আর দ্য টাইপস অফ ভেরিয়াস টাইপস অফ প্রোডাকশন স্ট্র্যাটেজি। ওকে, এবার প্রোডাকশন স্ট্র্যাটেজি যদি বলা হয় যে কোন কোন ধরনের প্রোডাকশন স্ট্র্যাটেজি ইজ গুড ফর বিজনেস এন্ড হোয়াট টাইপস অফ প্রোডাকশন স্ট্র্যাটেজি ইজ গুড ফর কর্পোরেশন, তখন আপনাকে দেখতে হবে আপনার কর্পোরেশনে যে সমস্ত কোম্পানিগুলো আছে সবগুলোর নেচার অফ প্রোডাকশন কি সেম। একটা হইতে পারে অ্যাসেম্বলি, আরেকটা হইতে পারে ম্যানুফ্যাকচারিং, তখন তো সেম হবে না। যদি আপনার যে তিনটে চারটে অ্যাসেম্বলি হয়, সাপোজ মনে করেন আপনি আপনার কোম্পানিতে আপনি কি করেন, রিফ্রিজারেটর অ্যাসেম্বল করেন, পার্টস কিনে আইনা কেবল রিফ্রিজারেশন করেন, বিক্রি করেন, টিভি বিক্রি করেন, টিভি অ্যাসেম্বল করেন, টিভি বিক্রি করেন, কম্পিউটার অ্যাসেম্বল করেন, কম্পিউটার বিক্রি করেন। তাহলে এই যে তিনটা কথা বললাম, টিভি, দেন রিফ্রিজারেটর এন্ড কম্পিউটার, এরকম মোর প্রোডাক্টস ওকে আপনি এনে অ্যাসেম্বল এবং বিক্রি, তাহলে এগুলোর স্ট্র্যাটেজি সিমিলার টাইপস হতে পারে। অন দ্য আদার হ্যান্ড, আপনি আমি তেল মেক করি, ওকে, সরিষার তেল আমি বানাই,
নিজেই আমি সরিষার তেল ক্রাশ করে তাহলে আপনি মেক করেন, তাহলে এটার স্ট্র্যাটেজি আর চিনি তৈরি স্ট্র্যাটেজি একরকম হইতে পারে না। ওকে, অথবা পেপার মিল ইন্ডাস্ট্রিজ, দুইটাই ম্যানুফ্যাকচারিং বাট দুই রকম। সুতরাং আমাদের দেখতে হবে ইফ ইউ ডেভেলপ দিস টাইপ অফ স্ট্র্যাটেজি whether a business is corporate types of product. ওকে, ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি যদি বলা হয় যে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি। আপনি কি কি জানেন, আমরা কি কি পড়েছি মনে আছে? ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি আমরা বলতে পারি ওকে ডেট এন্ড ইকুইটি রেশিও ওয়ান টাইপস অফ স্ট্র্যাটেজি, আমরা অর্ধেক ডেট নিব অর্ধেক ইকুইটি নিব। আমরা বলতে পারি নো ডেট অল ইকুইটি, দ্যাটস অ্যানাদার স্ট্র্যাটেজি। আমরা বলতে পারি ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজির ভিতরে যে নো ক্যাশ ডিভিডেন্ড, stock dividend, so the profit can be flow back into the business. Okay, এই ধরনের ভ্যারাইটি টাইপস অফ হইতে পারে। ঠিক আছে, ব্যাংকে লোন পাওয়া যাচ্ছে না, সো হোয়াট স্ট্র্যাটেজি ইজ বেটার ফর মি? ওকে, আই উইল গো ফর লিজিং স্ট্র্যাটেজি। এই ধরনের সো মেনি ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি আর ওভার দেয়ার। ওকে, তো তারপরে আমরা পড়েছি যে অফশোরিং স্ট্র্যাটেজি কি, আউটসোর্সিং স্ট্র্যাটেজি, কখন আউটসোর্সিং করবেন কখন অফশোরিং করবেন। আউটসোর্সিং স্ট্র্যাটেজি যখন মানে ইফ ইউ গো ফর আউটসোর্সিং স্ট্র্যাটেজি তাহলে কি কি ধরনের অ্যাক্টিভিটি সেখানে করা উচিত, আউটসোর্সিং এ কোন কোন ভ্যালু এডিশন, কোন কোন অ্যাক্টিভিটিতে ভ্যালু এডিশন হয় আর কোন কোন অ্যাক্টিভিটিতে আসলে পটেনশিয়ালি আরো প্রবলেম হয়, কোন কোন অ্যাক্টিভিটিতে আউটসোর্সিং করতে গেলে পটেনশিয়াল বেনিফিটেশন হওয়া দেয় পটেনশিয়াল ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ আউটসোর্সিং এর সুবিধা। ওকে, তারপরে ইফ ইউ ক্যান রিমেম্বার উই টকড অ্যাবাউট আমরা চ্যাপ্টার 6 খুব সম্ভবত খুব ইলাবোরেটলি পড়েছি ইন দ্য কর্পোরেট স্ট্র্যাটেজি, সেখানে বিভিন্ন ধরনের কর্পোরেট স্ট্র্যাটেজি পড়েছি। ওকে, কর্পোরেট প্যারেন্টিং স্ট্র্যাটেজি পড়েছি আপনার, তারপরে এই যে বোস্টন ম্যাট্রিক্স মনে আছে, বোস্টন ম্যাট্রিক্স পড়েছিলাম, ক্যাশ কাউ স্ট্র্যাটেজি মনে পড়ে? হ্যালো, আপনার কি আছে না নাই? আমি যা যা বলতেছি এগুলো কি পড়ে আসছি তো নাকি না পড়াই নাই সেটা বলো নাকি? স্যার পড়াইছি। ওকে, তারপরে চ্যাপ্টার 6 খুব ভালো করে পড়বেন, চ্যাপ্টার 6 থেকে পুরো একটা কোশ্চেন পাবেন। হ্যাঁ, চ্যাপ্টার 6 থেকে স্যার মানে একটু বেশি ইম্পর্টেন্ট স্যার কোনগুলো? হ্যাঁ একটু বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার 6টাই, দেখেন আমি চ্যাপ্টার 6 একটু না স্যার, ভাই বোঝাইতে চাচ্ছে যে একটু ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো যদি আমাদেরকে বলে দিতেন, মানে কোনগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়। সেটাই তো আমি বলতেছি, কোনটা বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন সেগুলো তো বলছি, চ্যাপ্টার 6 বেশি ইম্পর্টেন্ট পড়বেন। ঠিক আছে, আচ্ছা আমি এক ভিতরে ঢুকি, চ্যাপ্টার 6 একটু ঢুকি। স্যার স্ক্রিনটা শেয়ার করে দেখাইলে মনে হয় ভালো হইতো। এটা আপনার দায়িত্ব, এখন আপনি কি করতে পারেন, আপনার কাছে সব ম্যাটেরিয়ালস আছে, আপনি ম্যাটেরিয়ালসে ঢুকেন। জি স্যার। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বলে বুঝতেই পারবেন, যখন স্যার বললো ক্লাস শেষ তখন হয়ে গেল। আমি স্যার কাছে বলছি
আমার কপি দাও, কপি। ওকে সরি, এটা চ্যাপ্টার 6 না, এটা হলো মনে হয় চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 খুব সম্ভবত। দেখি তো, চ্যাপ্টার 8 স্ট্র্যাটেজি ফর্মুলেশন, স্ট্র্যাটেজি চয়েস। 7 হলো কি? হ্যাঁ, চ্যাপ্টার 7 8, চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 এখানে আছে স্ট্র্যাটেজি ফর্মুলেশন, কর্পোরেট স্ট্র্যাটেজি না? এই কর্পোরেট স্ট্র্যাটেজির ভিতরে হোয়াট ইজ কর্পোরেট স্ট্র্যাটেজি, ডাইরেকশনাল স্ট্র্যাটেজি, যে পোর্টফোলিও স্ট্র্যাটেজি, ওটাকে ভাগ করেছি আমরা 3 ভাগে। ওকে, প্যারেন্টিং স্ট্র্যাটেজি, পোর্টফোলিও স্ট্র্যাটেজি, ডিরেকশনাল স্ট্র্যাটেজি। এখান থেকে 3 থেকে কোশ্চেন পাবেনি, বুঝা গেল তো? ডাইরেকশনাল স্ট্র্যাটেজি, তারপরে পোর্টফোলিও স্ট্র্যাটেজি এন্ড প্যারেন্টিং স্ট্র্যাটেজি। ডাইরেকশনকে আমরা ভাগ করছি গ্রোথ স্ট্র্যাটেজি, স্টেবিলিটি স্ট্র্যাটেজি, রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি। চ্যাপ্টার 7 খুব ভালো করে পড়বেন। ডাইরেকশন স্ট্র্যাটেজি, পোর্টফোলিও স্ট্র্যাটেজি, আরেকটা স্যার প্যারেন্টিং স্ট্র্যাটেজি, কর্পোরেট প্যারেন্টিং। ওকে, ডাইরেকশন স্ট্র্যাটেজি ভাগ করেছি 3 ভাগে। একটা হলো গ্রোথ স্ট্র্যাটেজি, স্টেবিলিটি স্ট্র্যাটেজি এন্ড রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি। গ্রোথ স্ট্র্যাটেজি ভাগ করেছি কনসেন্ট্রেশন, ডাইভার্সিফিকেশন। আর স্টেবিলিটিকে ভাগ করেছি পজ উইথ কশন, নো চেঞ্জ এন্ড প্রফিট স্ট্র্যাটেজি। রিপ্লেসমেন্টকে ভাগ করেছি টার্ন অ্যারাউন্ড স্ট্র্যাটেজি, ক্যাপটিভ স্ট্র্যাটেজি, তারপরে ডিসইনভেস্ট স্ট্র্যাটেজি এন্ড লিকুইডেশন স্ট্র্যাটেজি। এই প্রত্যেকটা স্ট্র্যাটেজি সম্পর্কে ভালো করে ধারণা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষা ভালো করতে পারবেন না। দিস ইজ চ্যাপ্টার 7, আমি বারবার বলতেছি, ঠিক আছে? আমাকে কি কিছু বলছেন? তারপরে আমরা পোর্টারের যখন বিজনেস স্ট্র্যাটেজি পড়েছি, হ্যালো কথা বলে কে? যখন বিজনেস স্ট্র্যাটেজি পড়ি তখন আমরা পোর্টারের বিজনেস স্ট্র্যাটেজি পড়েছি না? পোর্টারের স্ট্র্যাটেজি গুলো খুব ভালো করে, মাইকেল পোর্টারের কর্পোরেট স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি খুব ভালো করে পড়বেন। হ্যালো, আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব আপনাকে। লাস্ট ক্লাস আপনি ব্যবস্থা করছেন কেন? আপনি কথা বলবেন, কথা এখানকার শুনে যাবে কেন এখানে? ও মাই গড, উনি মনে হয় মিস্টেকেনলি ইয়া হয়ে গেছে। না না, কে আপনি কাইন্ডলি বের করতে পারছেন কে? ওখানে লেখা তো স্যার সাদি ভাই নামে একজন। তো সাদি ভাইকে বলেন, সাদি ভাই মানে সে একজন ঢাকা ইউনিভার্সিটি একজন মাস্টার্স এর স্টুডেন্ট না? অবভিয়াসলি সে কর্পোরেশন কাজ করে, তো সে এত কাছে কাজ করবে কেন? বলেন না, বলেন। জি স্যার বলতেছি। হ্যালো সাদি, তারপরে এই চ্যাপ্টার 7ই আমরা ওই যখন কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজি পড়েছি, সেখানে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন, ফরওয়ার্ড ইন্টিগ্রেশন, আবার এই ইন্টিগ্রেশনের স্পেকট্রাম ফুল থেকে লং টার্ম কন্ট্রাক্ট, যে ফুল ইন্টিগ্রেশন, টেপার ইন্টিগ্রেশন, কোয়াজ ইন্টিগ্রেশন, লং টার্ম কন্ট্রাক্ট, এর সব ভার্টিক্যাল ইন্টিগ্রেশন আন্ডারে। কতটুকু হলে এটাকে বলা হয় ফুল ইন্টিগ্রেশন, কতটুকু হলে টেপার ইন্টিগ্রেশন, লং টার্ম কন্ট্রাক্ট স্ট্র্যাটেজি কখন করা হয়, এগুলো দেখে নিবেন ভালো করে।
তারপরে রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি কি? হোয়াট ইজ রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি? আচ্ছা, আমি সাদিকে রিমুভ করে দিলাম। হ্যাঁ, বললেন সরি ফর দ্যাট। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি রিমুভ করে দিয়েছি অলরেডি ক্লাস জি থেকে। স্যার। তারপরে আমরা এই আজকের আগের চ্যাপ্টারটাতে পড়েছিলাম গ্লোবাল স্ট্র্যাটেজি, গ্লোবাল এন্ট্রি স্ট্র্যাটেজি। হোয়াট ইজ গ্লোবাল এন্ট্রি স্ট্র্যাটেজি? গ্লোবাল এন্ট্রি স্ট্র্যাটেজির বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো কি কি, যে আমরা পড়েছি ইফ ইউ গো ফর এক্সপোর্ট দ্যাটস স্ট্র্যাটেজি, ইফ ইউ গো ফর লাইসেন্সিং, কারো লাইসেন্স দিলেন যে তুমি আমার প্রোডাক্টটা বিদেশে এক্সপোর্ট করতে পারো উইথ এ মিনিমাম ফি। তারপরে উই টকড অ্যাবাউট দ্য যেটা হলো আপনার জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, দ্যাটস অলসো স্ট্র্যাটেজি। সো হোয়াট ইজ গ্লোবাল স্ট্র্যাটেজি, টাইপস অফ গ্লোবাল এন্ট্রি। আর এই স্ট্র্যাটেজির ভিতরে আপনাদের খেয়াল আছে না, গত ক্লাসের আজকে, হ্যাঁ আগের ক্লাসটাতে পড়েছিলাম, যখন এই গ্লোবাল স্ট্র্যাটেজিরা ইন্টারন্যাশনাল বিজনেস হয়ে যায় সেই ক্ষেত্রে হোয়াট আর দ্য স্টেজেস অফ ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। আপনার এমএনসি তে ঢোকার জন্য, এমএনসি হওয়ার জন্য কি কি স্টেপগুলো নিতে হয় সেগুলো বলেছিলাম। সো স্টেপস অর স্টেজেস অফ ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। তারপরে আজকে যেটা পড়লাম যে বিজনেস স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, এর জন্য স্ট্রাকচারের চেঞ্জের দরকার আছে কিনা, with the implementation or for the implementation of business strategies or any competitive any strategies, by that you need to change your organizational structure. কি কি করতে হবে সেগুলা, যেমন বলেছি হিউম্যান হতে পারে, কোম্পানির অ্যাক্টিভিটিস হতে পারে, ওকে, বাজেট চেঞ্জ হতে পারে, প্রসিডিউর চেঞ্জ হতে পারে, রুলস চেঞ্জ হতে পারে, ওকে। তারপরে আমরা বলেছি ফাইনালি যে হোয়াট ডু মিন বাই স্ট্র্যাটেজিক সাইনার্জি, strategic synergy technique কি, and what are the ways you can develop the strategic synergy, and finally you talked about what is the offensive and defensive strategies. Offensive and defensive strategies. এতটুকু পড়লে ইনশাল্লাহ you will be able to do better in the exam. আমি যে যে কথাগুলো বলেছি ওগুলো খেয়াল রাখবেন। আর স্যার মাইকেলের ওখান থেকে স্যার একটা কি আসবেই মাস্ট? মাইকেল পোর্টার, হ্যাঁ মাইকেল পোর্টারের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি ভালো করে পড়েন। আচ্ছা স্যার, প্লিজ। আচ্ছা, এবার আমরা আসছি, আমরা যে অ্যাসাইনমেন্টের কথা বলেছিলাম, আমার যতটুকু মনে পড়ে আমি অ্যাসাইনমেন্টের কথাটা চ্যাপ্টার 4 বা 5 এ দেখি, 6 এর মাঝে। 6 এ না? জি স্যার, SFAS। রাইট রাইট। স্ট্র্যাটেজি ফর্মুলেশন ফ্রেমওয়ার্ক, সেখানে আপনি বলছিলাম যে স্ট্র্যাটেজিক ফ্যাক্টর অ্যানালাইসিস সামারি ডেভেলপ করতে বলেছিলাম, তাই না? জি স্যার। স্যার স্ট্র্যাটেজিক ফ্যাক্টর সামারি এটা কিসের উপর স্যার? আমি বলেছি এটা আপনি যেই কোন একটা কোম্পানির
ইটস আপ টু ইউ। যে কোনো একটা কোম্পানির কি করবেন, ইন্টারনাল ফ্যাক্টর মানে SWOT অ্যানালাইসিস করতে বলছি আমি। সো ইফ ইউ গো ফর এ SWOT অ্যানালাইসিস অফ এ পার্টিকুলার কোম্পানি, একটা গ্রুপে আপনাদের বলেছিল করতে, করে যে ইন্টারনাল স্ট্রেংথ, এরপরে কতগুলো পয়েন্ট নেবেন, যে আমি আচ্ছা আমি এটা আবার ইয়ে করি, আমি শেয়ার করি আপনাদেরকে। জি স্যার। স্যার অ্যাসাইনমেন্টটা কি স্যার গ্রুপে করতে হবে স্যার না ইন্ডিভিজুয়াল স্যার? যে আপনারা তিনজন মিলে একটা করেন, তিনজন। ওকে, যে আপনাদেরকে বলেছিলাম এই যেটা দেখে এই ক্লাস যখন আমি করেছি তখন আপনাদেরকে বলেছিলাম যে ইন্টারনাল ফ্যাক্টর গুলো দেখেন কি কি, স্ট্রেংথ এন্ড উইকনেস, এগুলো ইন্টারনাল ফ্যাক্টর। সো কোন একটা কোম্পানির ইন্টারনাল ফ্যাক্টর গুলো এখানে যেমন S1 S2 S3 S4 S6 নিয়েছেন না, তারপরে আপনি উইকনেস এর ভিতরে দেখেন W1 W2 W3 4 7, এরকম আপনি 5-7টা নেন। আবার দেখেন অপরচুনিটির ভিতরে 1 2 3 4 আর 9টা নিয়ে এসেছে, আপনি এরকম নেন। ওকে, আবার দেখেন এখানে নিয়ে এসেছে এক্সটার্নাল থ্রেটের ভিতরে। ওকে, নিয়ে এসেছে। নেওয়ার পরে আপনি আইডেন্টিফাই করবেন, তাহলে উপরে কিন্তু ভালো করে লিখে নিয়ে আসবেন এই যে SFAS স্ট্র্যাটেজিক ফ্যাক্টর অ্যানালাইসিস সামারি, হোয়াট ডাজ ইট ইনক্লুড, মানে কি SWOT অ্যানালাইসিসটা। তাহলে SWOT এর ভিতরে স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি ভালো করে লিখে নিয়ে আসবেন, ভালো করে লিখবেন। লিখে তারপরে একটা প্র্যাকটিক্যাল কোন একটা কোম্পানির থেকে, সেই কোম্পানি কোন একটা কোম্পানির স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি কি। স্ট্রেংথের ভিতরে 5টা পয়েন্ট, প্রত্যেকের 5টা রাখেন। স্ট্রেংথে 5টা পয়েন্ট, উইকনেসে 5টা পয়েন্ট, অপরচুনিটি 5টা পয়েন্ট, থ্রেটে 5টা পয়েন্ট। এবার সেখানে এই পয়েন্ট গুলাকে টোটাল মিলে হবে 100। এই পয়েন্ট গুলার সব মিলে ওয়েট হবে 100। দেখেন এই যেখানে মনে করেন এখানে দিচ্ছে পয়েন্ট মানে 5%, S1 is 5%, strength 1 5%, strength 2 10%। এগুলা আপনারা ঠিক করবেন যে এখানে 5% দেওয়া উচিত না 10% দেওয়া উচিত। ওকে, সব মিলে স্ট্রেংথ এবং উইকনেস মিলে হলো 100%। আবার দেখেন অপরচুনিটি এন্ড থ্রেট, এই দুইটা মিলে হলো 100%। সো এক্সটার্নাল 100%, ইন্টারনাল 100%। তারপরে দেখেন আপনি রেটিং করবেন। সাপোজ আপনি 5টা পয়েন্ট লিখেছেন স্ট্রেংথের ভিতরে, যেখানে এখানে বলা আছে সেমি অটোনোমাস ম্যানেজমেন্ট স্ট্রাকচার। ওকে, আপনাকে স্কেল করবেন আউট অফ 10 1 to 10, অথবা মানে আউট অফ 5 1 to 5। তো সেখানে আপনার এই যে এটা কত দিবেন, আপনি রেটিং কত রাখবেন, যেমন 5 3 3 5। ওকে, এভাবে রাখছে। তাহলে আপনি লিখতে হবে মেথোলজির ভিতরে যে আমাদের রেটিং স্কেল নিয়ে এসেছি 0 to 5 অথবা 0 to 10। যদি আপনি 10 নিয়ে থাকেন তখন 10 এর ভিতরে একবারে স্ট্রং রেটিং, হাই লেভেল রেটিং কত বুঝাবেন, যেমন যে আপনার 7 থেকে 8 এর উপরে হাই রেটিং বুঝাবো। ওকে, 5 থেকে 7 এর ভিতরে এভারেজ রেটিং বুঝাবো, এভাবে আপনি বুঝাবেন। তারপর এখানে রেটিং করলেন, অ্যাকর্ডিংলি রেটিং করে ওয়েটেড এভারেজ করলেন, ওয়েটেড এভারেজ করে তারপর যোগ করলেন, সাপোজ 3.58 হলো। ওকে, এইভাবে আপনি একটা কোম্পানির স্ট্র্যাটেজিক ফ্যাক্টর অ্যানালাইজ করবেন ফর স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেট। এবং বইটা ভালো করে পড়েন। এই ক্ষেত্রে সাপোজ এখানে 3.58 এক্সটার্নাল থ্রেট এবং অপরচুনিটি মিলে, আর উপরে এখানে 3.58 ইন্টারনাল মিলে। এগুলিতে কি বোঝায় এভাবে কমেন্ট করে দিবেন।
সো এই যে এক্সাম্পলটা দেওয়া আছে বইতে, এই এক্সাম্পলটা দেখে প্র্যাকটিক্যাল কোন একটা কোম্পানির উপরে এইভাবে 3 জন মিলে কাজ করবেন। কাজ করে, ক্যান ইউ ডু ইউ হিয়ার মি? জি স্যার। হ্যালো। জি স্যার। কাজ যখন শেষ হবে এটা হলো গ্রুপের কাজ। তাহলে গ্রুপের কাজের ভিতরে আপনার কিছু মার্কস থাকবে, আবার ইন্ডিভিজুয়াল কিছু মার্কস থাকবে। ইন্ডিভিজুয়াল মার্কসটা হবে কোথায়? দেন আপনারা যদি 3 জন থাকেন, 3 জন মিলে একটা ভিডিও বানাবেন, প্রেজেন্টেশন ভিডিও। আমরা এবার জুমে বসছি, এবার আপনি জুমে বসবেন। জুমে বসে আপনি প্রেজেন্ট করবেন, ক্লাসে প্রেজেন্ট করতেছেন, এবার ইউ আর প্রেজেন্টিং দ্য ক্লাস টু দ্য ক্লাস, প্রেজেন্টিং টু ইউর প্রফেসর। ওকে, যিনি প্রেজেন্ট করবেন জুমের ভিতরে, ওনার জন্য ছবি থাকে, মানে আমি যেন লাইভ দেখতে পারি, আর আপনার কথা বলবেন, সাথে আপনার স্লাইড থাকে। এক একজনের জন্য 2টা কি 3টা ম্যাক্সিমাম স্লাইড, এর বেশি করবেন না। 3 জনের সব মিলে 6টা 7টা স্লাইড। ঠিক আছে? তাহলে আমাকে ক্লাসরুমে জমা দিতে হবে, গ্রুপে একজন জমা দিবেন, ওই একটা 3 জন নাম থাকবে। একটা পেপার ইভেন জমা দিতে হবে যে স্ট্র্যাটেজিক ফ্যাক্টর অ্যানালাইসিস অফ সামারি অফ এ কোম্পানি, একটা ম্যাট্রিক্স বানাবেন। আর একটা জমা দিতে হবে কি, একটা ভিডিও। ভিডিও ধরেন ম্যাক্সিমাম আপনার 5 মিনিটস, এর বেশি যেন না হয়। 3 জনে মিলে 5 মিনিটস, একজনে 1 মিনিট করে 3 মিনিট হলে হয় ভিডিও। ইজ ইট ক্লিয়ার? ভিডিওটা কি স্যার কিভাবে দিব স্যার? পেন ড্রাইভে? না না না, ক্লাসরুমে জমা দিবেন। ও ক্লাসরুমে জমা দেব? হ্যাঁ হ্যাঁ, ক্লাসরুম, আমাদের যে ক্লাসরুম আছে সেই ক্লাসরুমে আমি উইন্ডো ওপেন করে দিচ্ছি এখন, সেখানে জমা দিবেন। যে ওখানে স্যার কত এমবি ম্যাক্সিমাম আপলোড করা যায়? 5 মিনিটের বেশি ভিডিও করবেন না, বললাম তো। বুঝতে পারছি স্যার। 5 মিনিটে যা হয়। হ্যাঁ, 5 মিনিটের বেশি না, আপনি 3 মিনিটই ভালো। একজনে 3 জন তো, একজনে 1 মিনিট করে, 3 জনে 3 মিনিট, দ্যাটস এনাফ। ওকে স্যার। আর এটা কি স্যার আপনি যখন প্রেজেন্ট করবেন, খেয়াল রাখেন, প্রেজেন্ট করবেন আমি যেন আপনাকে ভালো করে দেখতে পারি। যখন প্রেজেন্ট করবেন, প্রেজেন্টেশনে আপনার নাম এবং রোল নম্বর যেন থাকে, ভিজিবল যেন থাকে। আর আপনি যখন প্রেজেন্ট করবেন, একদিকে আপনাকে দেখা যাবে কর্নারে, আর আপনার স্লাইড গুলো লেখা থাকবে। তো যিনি প্রেজেন্ট করবে তার নাম, তার রোল এবং তার স্লাইড যেন দেখা যায়। ঠিক আছে? স্যার এটা সাবমিশন ডেট কবে? আপনাদের পরীক্ষা যেদিন শেষ হবে তার থেকে 2 দিনের ভিতরে। সাপোজ মনে করেন 30 তারিখ পরীক্ষা শেষ হয়ে গেল, ফর এক্সাম্পল, তাহলে 1 জানুয়ারি, 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি একদিন সাবমিট করবেন। স্যার আমরা যদি চাই স্যার আগে সাবমিট করতে, অনেকে নো প্রবলেম। স্যার আপনি তাহলে স্যার আজকেই স্যার একটু কাইন্ডলি দিয়ে দেন, যা যখন যেভাবে পসিবল হয় সবাই দিয়ে দিল, সব গ্রুপরা। শিওর। অর্থাৎ আমি 2 তারিখের পরে আর আপনার জন্য ওয়েট করবো না মার্কস জমা দিতে জন্য। ঠিক আছে? স্যার জি স্যার, অবশ্যই স্যার। স্যার এটা কি স্যার 4 তারিখ করা যায় স্যার? তাহলে একটা শুক্রবার পেতাম স্যার। তাইলে আমার আপনি পারফরমেন্সটা কমে দিলেন না। আমি জমা দিতে প্রফেসর হান্নান জমা দিচ্ছি 4 তারিখে, তাহলে আমার পারফরমেন্স রেটিংটা একটু খারাপ হয়ে গেল না? না আসলে স্যার আমাদের জন্য স্যার একটু সুবিধা হতো স্যার, আর আপনি তো স্যার একটু আমাদের দিকটা একটু দেখবেন স্যার, একটা শুক্রবার পেতাম তো স্যার। আপনাদেরকে আমি এই সাবজেক্ট যখন পড়াইছি তখনই এটা বলেছি ক্লাসে। স্যার আমরা সেটা 756 নম্বর ক্লাসে আপনাদেরকে আমি এটা বলেছি এই কাজটা করা। স্যার আমরা সেটা ভুল হয়ে গেছে স্যার, কিন্তু যদি স্যার আপনি একটু স্যার 2 তারিখ থেকে স্যার একটু। ঠিক আছে, আমি তো সব সময় বলেছি, মানে আমি মোস্ট অবিডিয়েন্ট প্রফেসর, তাই না? সবসময় বলে আসছি ক্লাসরুমে আমি মোস্ট। জি স্যার, অবশ্যই স্যার। হ্যাঁ, ভালো লাগে আপনাদের। হ্যাঁ, আমি মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট পাইলাম না তাহলে নাকি? কেন আপনারা মোস্ট অবিডিয়েন্ট টিচার পেয়ে গেলেন? না স্যার, আপনাকে স্যার আমাদের অনেক ভালো লাগে স্যার, আপনার ক্লাস স্যার সব থেকে বেস্ট। ঠিক আছে, তাহলে 4 তারিখে দিলেন, 4 তারিখে পরে কিন্তু আমি 0 দিয়ে জমা দিব। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ স্যার। আর স্যার আজকে স্যার একটু স্যার ক্লাসরুমে স্যার আপডেট করে দিন স্যার। হ্যাঁ, আমি এখনই আপনাদেরকে ছেড়ে দিয়ে এখনই আমি এটা আপডেট করে দিব ক্লাস করে। থ্যাংক ইউ স্যার। স্যার অ্যাটেন্ডেন্সটা? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা নিয়ে দিচ্ছি। জি স্যার। আমি একটু দেশের বাইরে আছি, আমি যে আপনাদের চেষ্টা করবো মার্কসটা আপডেট করে দিতে।